তুমি তো জানো তোমার জলপাইগুড়িতে আর একটা তোমার নাম আছে। হ্যাঁ, এটার পিছনে এটা যা বলে দিই আমি, জলপাইগুড়ি রাজেশ খান্না বলে তোমার পরিচিতি আছে। এই বিষয়ে একটা তোমার কথা বলি। বলো। তোমার 70 দশকের কথা বলছি, 1969। তখন একটা ছবি রিলিজ হয়েছে আখরি খাত। আখরি খাত। আখরি খাত, আচ্ছা। সেই ছবি আমরা তখন তো সিনেমাই এখন তো বিনোদনের জায়গা, বিনোদনের একমাত্র উপাদানই ছিল সিনেমা, তাছাড়া কিছু। তো সেই সময় কি হলো, আমি তো সিনেমা ছোটবেলা থেকে পালিয়ে পালিয়ে দেখলাম। আমার সিনেমা দেখার উপরেও একটা লেখা আছে, বুঝলো? তো মায়ের বাড়িতে মার খেয়েছি, বাবা মায়ের কাছে না, মেজদার কাছে। মেজদা ছিল শরৎচন্দ্রের যে মেজদার ক্যারেক্টার, একদম তাই, একদম বুঝলো? যাই হোক, এটা আমরা বলতাম। তো আচ্ছা, আসবেও পায়। যাই হোক, 69 সালে ছবিটা এলো দীপ্তি হলে, আখরি খাত। আখরি খাত। আখরি খাত ছবিটা দেখলাম, ভালোই লাগলো দেখতে। নতুন ছেলেরা, রাজেশ খান্নার নতুন নেমেছে। তো সেই সময় আমার এক বন্ধু আমাকে বললো যে এই ছবিটা তুই দেখছিস? জানালা, হ্যাঁ। এই ছবিটার হিরোটা তোর মতন দেখতে। তো তাই আমি কেমন দেখতে আমি তো জানি না, আমাকে বললো তার মতো দেখতে। তাই বললাম তাই নাকি? তো আমার আরেকদিন গেলাম দেখতে, হবে তাই। তখন ওনার দেখলাম আমি চুলের একটা আলাদা স্টাইল এসেছে মানুষটা। আমি খুব ভালো করে লক্ষ্য করে চিন্তা করলাম যে এই স্টাইলটা আমি করতে পারি। তো আমার চুলটা খুব ফ্লেক্সিবল ছিল, যেমন করতাম সেরকম করলাম। করতে করতে দেখলাম আস্তে আস্তে লোকে অ্যাকসেপ্ট করে নিল। তারপরে কি হয়, একটা অত বড় আইডল, সুপারস্টার, ভারতবর্ষের প্রথম। তা আমিও ভাবলাম যে এই ছায় আমরাও একটা বেশ লোকের কাছে আলোচনার জায়গা তৈরি হয়ে যায়, যেখানে যাই একটু আলাদা করে কথা বলে, বেশ এনজয় করতে লাগলাম। মানে ব্যাপারটা ওরকম যে আমরাও লক্ষ্য করেছি দাদা, যে কোনো একটা ক্যারেক্টার যখন আমাদেরকে ইনফ্লুয়েন্স করে, তখন হাঁটা চলা, কথাবার্তা, স্টাইল কিছুটা আমরা প্রভাবিত হয়ে যায়, প্রভাবিত হয় আর কি। আমি প্রভাবিত হয়েছিলাম, মানে খুবই, মানে এমন প্রভাবিত হলাম যে রাজেশ খান্না যে ড্রেসগুলি যেই সিনেমায় পড়তো, আমার সিনেমাটা দেখার পরের দিন আমি ওই পোশাকটা অর্ডার করতাম। আর টেলারগুলোর কথা একটু বলো। এবং দর্জিরা টেলার তারা মাস্টার ছিল। তো 3টে মানুষকে আমি খুব ব্যবহার করতাম সেই সময়। কেন তোমাকে বলি, আর আমার সব ইমিডিয়েট ডেলিভারি চাই। ইমিডিয়েট ডেলিভারি ওয়েট করা যাবে না, ওয়েট করা যাবে। হ্যাঁ, তো ন্যাচারালি। তো মলয় তো মারা গেছে, স্ট্যান্ডার্ড টেলার নাম, স্ট্যান্ডার্ড টেলার। ভুবন দা মারা গেছে, স্মার্ট। আরেকটা ছিল বিনয় দা, শিল্পী। তো যাই হোক, এই 3জনের মধ্যে কম্পিটিশন ছিল, কে কত বেশি ড্রেস আমাকে বানিয়ে দিল। তো আমি যখন ধরো কোনো ছবিতে, মানে একটা উদাহরণ দিই তোমাকে, দাগ ছবিতে রাজেশ খান্না একটা পোশাক পরেছিল, ড্রপ স্টিচ করে। তো সেইটা আমি যখন বানালাম, তখন আমাকে ভুবনদা বললো যে জ্যোতি, আমি তো মুশকিলে পড়ে গেলাম। কেন বলে, এখন সবাই আছে ধরে যায় ব্লেজার বানাতে, জ্যোতি তার মতন করে বানিয়ে দিতে। আচ্ছা, তাই আমরা ভালোই তো অর্ডার। না, জলপাইগুড়ি জ্যোতিদাই আইডল না, এখানে একটা তোমায় গল্প বলি, এটা মানে তুমি শুনলে ভাববে যে এটা আমি কেমন করে বললাম। সেই সময় আমার পোশাকের ধরন ধারণ দেখে, তুমি জানি না, তুমি দোকানটার নাম তোমার মনে আছে কিনা, মঞ্জুশ্রী বলে শ্রাফ, টাইটেলটা মনে আছে, শ্রাফ ভদ্রলোক থাকতো হাকিম পাড়াতে। খুব এডুকেটেড লোকটা ছিল মানুষটা, এবং খুব আপডেট অবস্থায় থাকতো, আপরাইট ম্যান যাকে বলে। ওই ভদ্রলোক খুব ডেকোরেটেড একটা দোকান করলো কাপড়ের। মঞ্জুশ্রী তো এখানেই তো করেছিল। তুমি যখন দিনবাজারের ওই স্কুলের দিকে যাচ্ছ, যখন কাপড়ের জায়গাটা শুরু হলো, দেখবা বাঁ দিকে একটা লম্বা গলি ঢুকে গেছে, দুপাশে দোকান আর মাঝখানেও দোকান আছে। ওই বাঁ দিকে যখন গলিটা তুমি ঢুকলে, 1, 2, 3টা দোকান পরেই ছিল মঞ্জুশ্রী। আচ্ছা আচ্ছা, খুব ডেকোরেটেড একটা দোকান সেই মানে করেছিল। অত ওরকম শোরুম জলপাইগুড়িতে ছিল না সেই সময়, অন দোজ ডেজ। ওই ভদ্রলোকের নোটিশে আমি পড়ে যাই, আমাকে ডাক দিয়ে বললো যে, আর খুব ইংরেজিতে কথা বলতো। তো আমি সোনামুল্লা স্কুল থেকে পাস আউট, আমি ওই মাস্টারমশাইদের শিক্ষায় শিক্ষিত, তো আমিও একটু বলতে পারতাম। তো আমার সঙ্গে ইংরেজিতে উনি বাক্যালাপ করতেন, এবং বলা হয় ওনার দোকানের সেলটা কমে গেছিল, উনি ইংরেজিতে কথা বলতে পারতেন। আচ্ছা, যারা লোকে ভয়ে যেত না নাকি? 2-4 কথার পরে ইংরেজিতে বলতো, ন্যাচারালি সবাই একটু অস্বস্তি বোধ করতো। তো যাই হোক, আমাকে আমিও স্বস্তি দিয়েছিলাম। তো আমাকে একদিন ডেকে বললেন, যদি একটা কাজ করবি। বললাম, কি বলুন? বললো যে আমার একটা কাপড় না মানে আটকে গেছে, বুঝলি,
তো এটা তুই একটা স্টাইল করে জামা বানা, আমি তোকে কাপড়টা দিচ্ছি, তুই একটা হাফ শার্ট বানাবি, এমন বানাবি যাতে দেখে পছন্দ হয়, তো ওই কাপড়টা তাহলে আমার উঠে যায়। মানে তোমাকে Model বললে করে পরে সবার পছন্দ হবে, তখন ইমিডিয়েটলি সবাই এটা যখন কাপড়টাকে বলছি তুলে নেয়। তখন এটা কিন্তু 70-71-এর কথা বলছি, আচ্ছা, আজকের কথা না। মানে 1970 হ্যাঁ, আমি 70-71-এর কথা বলছি। সেই সময়তে একজন লোক এরকম অফার করা, মানে মাথাটা তার কোথায় ছিল বলুন। তো আমি কাপড়টা দেওয়ার পরে ভুবনদার কাছে গেলাম, গিয়ে বললাম, দাদা এটা একটা চ্যালেঞ্জ আছে আমার। বলে কি বলো? তাহলে এটা তুমি একদম কন্ট্রাস্ট করে একটা ড্রপ স্টিচের শার্ট বানাতে হবে। ঠিক আছে, ওটা ছিল সবুজ রঙের জামা। সবুজ মানে সবুজটা কিন্তু ক্যাট কাটা সবুজ, সবুজ অনেক হয়, মানে খুব আনইউজুয়াল কালার, কিন্তু লোকে নিতে চায় না। এমনি এর সঙ্গে হালকা ইয়েলো করে তুমি ড্রপ স্টিচ দিয়ে দাও। আমরা সকালে দিলে পরে বিকালে দিতে হবে, এরকম ডেলিভারি। যাই হোক, দিল, দেওয়ার পরে কলারটা ডগ কলার হলো, করলাম, করে নাম বললাম না, দাদার বাড়িতে গেলাম, এমনি কারণেই গেলাম। ওই বাড়ির ছোটো ভাইতে বাড়ি বেরিয়ে এলো, বলছি দুইদা এই শার্টটা কোথাতে কিনছো? আমি কিনিনি, বানিয়েছি। আরে দারুণ হয়েছে স্যার। আমি বললাম যে তুই পছন্দ হয়েছে তোর? বলে হ্যাঁ, কোথায় পাওয়া যায়? আমি বললাম যে যা, কাপড় কিনে ভুবন থেকে দিয়ে বানিয়ে সেলিং হচ্ছে। গেল কাপড় কিনে, তো ড্রপ স্টিচটা ওকে বানায়নি, ওকে এমনি বানিয়ে দিয়েছে। মানে ওটা তোমার একটা, ওটা তোমারই আইকন, ওইটা সবাইকে দেওয়া যাবে, ওইটা সিগনেচার হয়ে গেছিল আমার। যাই হোক, তো ওইটা হওয়ার পরে কিছুদিন পরে আমি ডাক দিয়েছি আমাকে, ভদ্রলোকের টাইটেলটা মনে আছে কিন্তু সারা মানে ফার্স্ট নেমটা মনে পড়ছে না। আচ্ছা, তো যাই হোক, আমাকে বললো যদি ধন্যবাদ তোকে, আমার থানটা শেষ। দাদা তোমার ওই থানগুলো তো ওনার তুমি বিক্রি করে দিলে, বিকজ ইউ আর দ্য আইকন। না, আমার উপর দায়িত্ব ছিল, তোমার উপর দায়িত্ব ছিল, পালন করেছি। ভেরি গুড। আচ্ছা, এই সূত্রে আসি, তোমার এই যে রাজেশ খান্নার যে অনুপ্রাণিত হয়ে কি তুমি ফ্রেন্ডস অফ দ্য সোসাইটি তৈরি করেছো, যেটা আজকের ডেটে এখনো চলছে? এটার গল্পটা হচ্ছে, যেহেতু একটা গ্রুপ অফ পিপল রাজেশ খান্নার এখানে ভক্ত ছিল, তারা আমার সঙ্গে যুক্ত ছিল। তো মানে যখনই কিছু হতো রাজেশ খান্না সংক্রান্ত, ওরা জানতো জ্যোতিদার কাছে খবরটা পাওয়া যায়। তো একটা সময় রাজেশ খান্না তো আস্তে আস্তে মানে হ্যাঁ, তো এরকম ক্রাউড তো মানে তুমি এখনো যদি মানুষটা মারা গেছে 2012 সালে, ফেসবুকে এখনো তার চর্চা দেখতে পারে রেগুলার। এবং হেমামালিনী বলেছিলেন, প্রশ্ন করেছিল হেমামালিনীকে একটা চ্যানেলে, যে সবচেয়ে বেশি মানুষের কাছে জনপ্রিয় মানুষ কে ছিল? উনি বলেছিলেন বোর্ডটা তুলে রাজেশ খান্নার ছবি দেখি, এর মতো ক্রাউড পুলার আমি দেখিনি। যে কি পরিমাণ মানুষ একে ঘিরে থাকতো, বিশেষ করে মহিলারা, তাহলে আমার জীবনে দেখা 8 সেকেন্ড কেউ। শর্মিলা ঠাকুর তাই বলছে। যাই হোক, এরকম রিনা রায় যেমন বলছে, সেই রকম জলপাইগুড়িরও ওয়ান অফ দ্য জনপ্রিয়। আমি জনপ্রিয় বলেছি দাদা, আমি বলছি তোমাকে যে এই জায়গাটা কেন বলছি, এই যে মানুষের যে একটা ভক্ত শ্রেণী তৈরি করা, তো সেটার একটা বিরাট সংখ্যক মানুষ আমার সঙ্গে তারা পরিচিত ছিল। তো 2012 সালে রাজেশ খান্না 18 জুলাই মারা গেল। মারা যাওয়াতে যে আমরা খুবই কষ্ট পেয়েছিলাম, যে এই মানুষটার ভেতরে এত পার ছিল। কারণ সবাই এক বাক্যে শেয়ার করতো, কিভাবে গ্রেট একটা, এত বড় একটা অনেকে এখনো বলে, তোমার মুকেশ খান্না এবং রাজা মুরাদের একটা ইন্টারভিউ হচ্ছিল, তো মুকেশ খান্না বলছেন যে এই একটার একবারই জন্ম, সেকেন্ড টাইম আর পাবেন। তো এখন শাহরুখ আছে, সব আছে, কিন্তু পরপর 17টা ছবিকে জুবলি করা এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি, আজ পর্যন্ত পারেনি, আগামী দিনেও পারবে না। এই যে স্টারডাম তৈরি 17টা ছবি জুবলি, এবং ওই কি ডিরেক্টর, আরে সমীর যে গীতিকার আছে, সমীর বলছে যখন আমি প্রথম বম্বেতে আসি, আমি যতক্ষণ বম্বে শহর দিয়ে ঘুরেছি, 11টা থিয়েটার হল, মানে হল, সিনেমা হলদের উপর দিয়ে গেছি, 11টাতেই রাজেশ খান্নার ছবি চলছে। দ্যাট ওয়াজ হিজ পপুলারিটি। যাই হোক, তো এই মারা যখন উনি গেলেন, সেই সময় 18 তারিখে মারা গেলেন। তো আমরা তখন যারা রাজেশ খান্নার ভক্ত হিসাবে প্রথম সারির দিকে ছিলাম, তারা আমি ফোন করে জানালাম যে আমরা একটা স্মরণ সভা করি। বললো হ্যাঁ। তো জুলাই মাসের জন্য বিভৎস বৃষ্টি হয় তখন। তো আমি রবীন্দ্রভবন বুক করলাম, রবীন্দ্রভবন বুক করে বললাম যে 21 তারিখে আমরা প্রোগ্রামটা করি। অর্ণব, 21 তারিখে ওই বৃষ্টির মধ্যে প্রোগ্রামটা করলাম, তুমি লোক দেখলে অবাক হয়ে যাবে যে মানুষটাকে ভালোবাসতো কত মানুষ। তার মধ্যে 1-2 জন মানুষ ছিল
মহিলা, তার বয়স তো যথেষ্টই, তিনি নিজে, আমাদের কিন্তু মাইকের কোনো প্রচার হয়নি, মুখে মুখে প্রচার হয়েছে। মুখে মুখে, হ্যাঁ। সেখানে উনি কোথা থেকে শুনতে পেয়েছেন, নিজের হাতে মালা তৈরি করেছেন। সেই মালাটা ভিডিও করা আছে, মালাটা ছোট হয়ে গেছে থেকে পড়াতে পারছেন, তো আমরা ব্যবস্থা করে দিলাম। এই যে মনের টানে মানুষটার জনপ্রিয়তা কোথায় ছিল সেটা বলার জন্য বললাম, একদম। যে তার যে যৌবনকালে দেখা মানুষটাকে, তার যে আইডল হিসেবে তাকে ভাবা, এবং সেটা তার এই পরিণত বয়সে এসে যে মন থেকে মুছে যায়নি, সেই জায়গাটাকে তখন উনি রেসপেক্ট দিতেন কীভাবে, তার প্রমাণ হচ্ছে সেই নিজের হাতে তৈরি নিজের করা। হাতে তৈরি করা মালাটা। তো এটা আমরা সেদিন তৈরি করলাম, তৈরি করার পরে দেখলাম যে একটা ভালো রেসপন্স পাওয়া গেল কালচারাল অ্যাক্টিভিটির দিকে। তো আমার কেন জানি মনে হলো লেট ইট বি কন্টিনিউড। সিন্স দেন 2012 থেকে আমি নাম দিলাম ফ্রেন্ডস অফ দি সোসাইটি করে এই সংস্থাটাকে আজকে 13 বছর যাবৎ এমন জায়গায় আনলাম যে যত সেলিব্রিটি আছে তাদের অধিকাংশকে যাতে নিয়ে আমরা একটা সাংস্কৃতিক চর্চার জায়গা তৈরি করি।